সুপ্রিম কোর্টের তরফ থেকে এসআইআর পর্বকে ঘিরে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সামান্যতম ভুল, সেই সামান্যতম ভুলের জন্য প্রায় 70 লক্ষ ভোটারকে ডাকা হয়েছে। বর্তমান যে ভোটার তালিকা আছে সেই তালিকা অনুযায়ী কিন্তু নির্বাচন হতে পারে। শুনানি পর্বে ডাকা হচ্ছে, তো সেক্ষেত্রে যে হ্যারাসমেন্টটি হচ্ছে সেই হ্যারাসমেন্ট থেকে মুক্তি দিতে কিন্তু এবার সর্বোচ্চ আদালত বেশ কিছু নির্দেশ জারি করলো এবং সেগুলো কমিশনকে মানতে হবে। রাজ্যে চলছে এসআইআর পর্ব, আর এই এসআইআর পর্বকে ঘিরে একাধিক বিতর্ক এবং সে একাধিক অভিযোগ, সেই অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এসআইআর পর্বকে ঘিরে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যে নির্দেশগুলি আগামী দিনে এই এসআইআর পর্বকে ঘিরে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটা কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞ মহল। এই এসআইআর পর্বে দেখা গেল যে প্রথমে ফর্ম ফিল আপ, তারপরে খসড়া তালিকা প্রকাশ এবং তারপরে শুনানি পর্ব। এই শুনানি পর্বের সবচেয়ে বেশি বিতর্ক এবং সবচেয়ে বেশি অভিযোগ এই শুনানি পর্বতেই উঠতে শুরু করে, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই বিষয়টিকে ঘিরে। এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারও যায়। সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার গিয়ে সেখানে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও সেখানে সওয়াল করেছিলেন এই এসআইআর নিয়ে। এবং সবশেষে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও কিন্তু এই এসআইআর এর প্রতি নজরদারি রাখছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এসআইআরকে ঘিরে বেশ কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে। এই এসআইআর পর্বে খসড়া তালিকা যখন প্রকাশিত হলো, সেই খসড়া তালিকা প্রকাশের সময় দেখা গেল যে সেই তালিকাতে ভোটার 7,08,00,000 খসড়া তালিকাতে ভোটারের নাম পাওয়া যায় এবং সেই তার মধ্যে 6.75 কোটি হচ্ছে ম্যাপড ভোটার, অর্থাৎ 2002-কে যারা কানেক্ট করতে পেরেছিল, যাদের নাম 2002-এর সঙ্গে ম্যাপড হয়েছিল। আনম্যাপড প্রায় 32 লক্ষ ভোটার এবং পাশাপাশি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যাদের 2002-এ নাম থাকার পরেও তাদের তথ্যগত অসঙ্গতির কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের ডাকা হয়, সেই সংখ্যাটি হচ্ছে 1.36 কোটি। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে দেখা গেল যে সামান্যতম ভুল, সেই সামান্যতম ভুলের জন্য প্রায় 70 লক্ষ ভোটারকে ডাকা হয়েছে এবং যেখানে সবচেয়ে বেশি বিতর্ক আর অভিযোগ উঠছিল। সুপ্রিম কোর্টে এই সওয়াল করেছেন রাজ্যের যিনি আইনজীবী ছিলেন, এসআইআর হয়ে লড়ছিলেন যিনি আইনজীবী রাজ্যের হয়ে, তিনি এই সমস্ত তথ্য দিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং তারপর দেখা গেল বেশ কিছু নির্দেশ। আরও একটি বিষয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার ফলে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এসআইআর শেষ লগ্নে এসে যেটা দেখা গেল যে ফর্ম 7 নিয়ে অভিযোগ। এই ফর্ম 7 হচ্ছে কারো যদি নাম কেউ বাদ দিতে চায়, মানে অন্য জায়গায় নাম আছে, আরও একটা জায়গায় নাম আছে, একটা নাম হয়তো বাদ দিল বা স্থানান্তরিত হয়েছে, সেক্ষেত্রে তার নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এই ফর্ম 7, মৃত ব্যক্তির নাম কাটার ক্ষেত্রে এই ফর্ম 7 ব্যবহৃত হয়। এবং কেউ ভোটার হয়তো এই জেনুইন ব্যক্তি নন, তাকে যদি তার প্রতি যদি আপত্তি জানিয়েও অনেকে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারেন। কিন্তু দেখা গেল যে বেশ কিছু ব্যক্তি, অর্থাৎ বাউরিয়াতে এই ঘটনার পরেই কিন্তু এই ঘটনার প্রতি বিশেষভাবে আলোকপাত হয় যে জীবিত থেকেও মৃতের তালিকায় যাদের নাম উঠেছে, অর্থাৎ যারা জীবিত কিন্তু ফর্ম 7 ফিল আপ করে তাদের নাম কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ফর্ম 7 জমা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সেই অভিযোগ ওঠে, সেটাও কিন্তু রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তোলা হয়।
এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এই এসআইআর পর্বে। এবং সেখানে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে ব্যক্তি এই ফর্ম 7 ফিল আপ করে জমা দিচ্ছেন এবং আপত্তি জানাচ্ছেন নামের ক্ষেত্রে, যে ব্যক্তি জমা দিচ্ছেন সেই ব্যক্তিরও নথি যাচাই করতে হবে এবং যার জমা দেওয়া হচ্ছে তারও যেমন নথি যাচাই করা হচ্ছে, তেমনি সেই ব্যক্তিকেও যিনি জমা দিচ্ছেন সেই ব্যক্তিরও কিন্তু নথি যাচাই করা হবে এবং সেই ব্যক্তিকেও কিন্তু আসতে হবে শুনানি পর্বে। অর্থাৎ শুধুমাত্র কোনো ব্যক্তির নাম কাটার জন্য, কোনো ব্যক্তির নামে আপত্তি জানিয়ে যে ফর্ম 7 ফিল আপ করে জমা দিয়ে দেওয়া হবে তা কিন্তু নয়। যে ব্যক্তি আপত্তি জানাচ্ছেন সেই ব্যক্তির প্রতিও কিন্তু এবার কড়া নজর দিতে হবে কমিশনকে, এমনটা কিন্তু সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যিনি আপত্তি জানাচ্ছেন তারও নথি যাচাই করতে হবে। আর এই শুনানি পর্বে দুটি ব্যক্তিরই কিন্তু নথি যাচাই করতে হবে। যার নাম কাটার জন্য ফর্ম 7 ফিল আপ করা হয়েছে তার যেমন নথি যাচাই করা হবে, তেমনই কিন্তু যে ব্যক্তি আপত্তি জানাচ্ছেন সেই ব্যক্তিকেও ডাকা হবে শুনানি পর্বে এবং সেই ব্যক্তিরও নথি যাচাই করতে হবে। অর্থাৎ এই যে একটা সমস্যা দেখা দিয়েছিল সেই সমস্যা কিছুটা হলেও মিটতে পারে সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে, এমনটা কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল। পাশাপাশি এসআইআর পর্বকে ঘিরে রাজ্যের পক্ষ থেকে যে সওয়ালটি করা হয়েছিল সেটি হচ্ছে এসআইআরকে ঘিরে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ কোনো আইন নেই এমন যে এসআইআর এর এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং এই রাজ্যে হচ্ছে নির্বাচন, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এই যে আর বেশি দেরি নেই, তো সেক্ষেত্রে যদি এসআইআর এর কাজ না শেষ হয় তাহলে কিন্তু বর্তমান যে ভোটার তালিকা আছে সেই তালিকা অনুযায়ী কিন্তু নির্বাচন হতে পারে, এমনটা কিন্তু দেখা গেল। রাজ্যের আইনজীবী তিনি সওয়াল করলেন এই বিষয়টিকে নিয়ে। এবং 2025 সালের জানুয়ারিতে যে খসড়া ভোটার তালিকা হয়েছিল সেই ভোটার তালিকা অনুযায়ী কিন্তু নির্বাচন হতে পারে, সেটাও কিন্তু দৃষ্টি আনা হয়েছে এই এসআইআর পর্বে সর্বোচ্চ আদালতের কাছে। পাশাপাশি এই যে তথ্যগত অসঙ্গতি, এই তথ্যগত অসঙ্গতির বিষয়টি সবচেয়ে বেশি বিতর্কের জায়গা হয়ে উঠেছে এবং কমিশনের কাছেও কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশ্ন যাচ্ছে। রাজ্যের তরফ থেকেও কিন্তু কমিশনকে এই তথ্যগত অসঙ্গতির কারণে চিঠি দেওয়া হয়েছে এবং এই তথ্যগত অসঙ্গতিতেও কিন্তু নিয়ে সওয়াল করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে তথ্যগত অসঙ্গতিকে ঘিরে সংবেদনশীল হতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। অর্থাৎ এই যে এসআইআর পর্বকে ঘিরে বিভিন্ন রকম অভিযোগ এবং বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হচ্ছে বলে অভিযোগ, মানুষ হ্যারাসমেন্ট হচ্ছেন, বৈধ ভোটার তারা হ্যারাসমেন্ট হচ্ছেন, 2002-এর নাম থাকার পরেও সামান্যতম ভুলের কারণে তথ্যগত অসঙ্গতি জন্য শুনানি পর্বে ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে যে হ্যারাসমেন্টটি হচ্ছে সেই হ্যারাসমেন্ট থেকে মুক্তি দিতে কিন্তু এবার সর্বোচ্চ আদালত বেশ কিছু নির্দেশ জারি করলো এবং সেগুলো কমিশনকে মানতে হবে এবং কমিশন সেই অনুযায়ী যেন কাজ করে। পাশাপাশি আরও একটি অভিযোগ ছিল, যেটি হচ্ছে যে মাইক্রো অবজারভার নিউজ সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভাররা অবশ্যই থাকবেন এবং তারা এই কাজটি তদারকি করবেন, তারা দেখবেন। যেটা বলা হয়েছে যে মাইক্রো অবজারভাররা কিন্তু সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন না, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবেন কারা? ইআরওরা। তার কারণ রাজ্যের পক্ষ থেকেও বলা হয়েছে যে 294টি যে বিধানসভা কেন্দ্র, 294টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এ গ্রেডের 294 জন ইআরও দেওয়া হয়েছে এবং এ গ্রেডের অফিসার রয়েছেন সেক্ষেত্রে। তাই সুপ্রিম কোর্টের তরফ থেকে এটি নির্দেশ দেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভাররা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, কোন নথি গ্রহণ করা হবে, কোন নথি বাদ যাবে, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। এই নির্দেশটাও কিন্তু দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। অর্থাৎ
এই যে এসআইআর প্রক্রিয়া, সেখানে মানুষের যে হয়রানি, সেই হয়রানির হাত থেকে মানুষকে মুক্তি দিতে, পাশাপাশি যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং বিষয়টি যেন শান্তিপূর্ণভাবে হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং কমিশনের তরফ থেকে যেন এই যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন সঠিকভাবে পালন করা হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি এসআইআর এর তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশকে ঘিরেও কিন্তু বলা হয়েছে যে সময়সীমা বাড়াতে হবে। তার কারণ এত কম সময়ের মধ্যে এত বিশাল একটি কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। আদালতের তরফ থেকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সময়সীমা বাড়ানোর, এবং যেটা জানা যাচ্ছে যে অবশ্যই সময়সীমা বাড়ছে। শুনানি পর্বের শেষ হওয়ার কথা ছিল 7ই ফেব্রুয়ারি, সেই কাজ সম্পন্ন হয়নি। বেশ কয়েকটি বিধানসভার তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে কিন্তু তারা সিইও দপ্তরে তারা আবেদন জানিয়েছিলেন সময়সীমা বাড়ানোর। সিইও দপ্তরের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সময়সীমা বাড়ানো হয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই শুনানি পর্বে যে কাজগুলি এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই কাজ কিন্তু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হবে, এবং তারপরেও আরও একটা সপ্তাহ সময় দেওয়া হতে পারে এগুলি স্ক্রুটিনির জন্য। এবং সেই স্ক্রুটিনি পর্ব শেষ হওয়ার পরে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারির লাস্টের দিকে, অর্থাৎ শেষের দিকে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কমিশনকে মানতে হবে, এবং যাতে বৈধ ভোটারদের কোনো রকম সমস্যা না হয়, মানুষ যাতে হয়রানি না হয় সেদিকেও কিন্তু নজর দিতে হবে কমিশনকে। পাশাপাশি সুষ্ঠুভাবে যাতে একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় সেদিকেও কিন্তু নজর দিতে হবে কমিশনকে। এবং আগামী দিনে দেখা যাক যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হবে তখন সেই চূড়ান্ত ভোটার তালিকায় কতজনের নাম বাদ যাচ্ছে, কতজনের নাম থাকছে, সেই সমস্তটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই চূড়ান্ত ভোটার তালিকায়।